ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একদম ইন ডিটেলস আমরা সার্কুলার থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা কিভাবে প্রস্তুতি নিব, এরপরে হচ্ছে আমাদের ফ্রি কোর্সের মাধ্যমে তোমরা এটার প্রস্তুতি কিভাবে সম্পন্ন করবা, সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো দেখো, প্রথম স্টেপে আবেদনের সময়সীমা 3 আগস্ট থেকে 10 আগস্ট, সময় কিন্তু একদম শেষের দিকে, দ্রুত আবেদন করে ফেলো। পূর্বের আবেদন অর্থাৎ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তখন যদি কেউ আবেদন করে থাকো কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই, তাহলে তুমি কিন্তু এটা কি ক্যান্সেল করতে পারবো, তোমাকে টাকা তারা হচ্ছে রিটার্ন দিবে, তোমাকে তারা হচ্ছে টাকা রিটার্ন দিবে। ছবি বা তথ্য সংশোধনের সর্বশেষ তারিখ 12 আগস্ট, বিষয় বরাদ্দের শেষ তারিখ 20 অক্টোবর, ভর্তির শেষ তারিখ 25 অক্টোবর, ক্লাস শুরুর তারিখ হচ্ছে 30 অক্টোবর। ইন ডিটেলস মানে অর্থাৎ এগুলো মনে হয় শুরুর সার্কুলারে ছিল না, সংশোধনে 30 অক্টোবর হচ্ছে ক্লাস শুরু হবে। তার মানে তুমি কিন্তু খুব একটা বেশি পিছিয়ে থাকবা না। এই যে তোমার কৃষি বলো, গুচ্ছ বলো, এগুলোর ক্লাসও এখনো ওইভাবে শুরু হয় নাই। এইটা তো কত সেপ্টেম্বর মাস, সরি আগস্ট মাস, তো সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরের হচ্ছে 30 তারিখে ক্লাস শুরু হবে, অর্থাৎ 2 মাস পর হচ্ছে ক্লাস শুরু হবে। সো তোমরা যারা এখনো একটু দ্বিধায় আছো কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো বা নানান জায়গায় ভর্তি হয়েছো, তারা কিন্তু অবশ্যই এখানে ভর্তি পরীক্ষাটা দিবা। এবং আমি যেটা মনে করি যে গুচ্ছের একদম যে নতুন ভার্সিটি গুলো আছে, আমি যদি একদম নাম ধরে বলি, পিরোজপুর বলো বা এই টাইপের যে সকল ভার্সিটি গুলো আছে, তোমার যদি সাবজেক্টের প্রতি ওরকম ফ্যাসিনেশন না থাকে, আমি বলবো এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। কারণ এদের একটা ভালো কাঠামো আছে, অ্যাটলিস্ট হচ্ছে ক্লাসরুম আছে, মোটামুটি টিচার আছে, ভালো একটা কাঠামো আছে। কিন্তু একদম যে নতুন ভার্সিটি গুলা, সেগুলার কিন্তু এই বিষয়গুলো কিচ্ছু নাই, হয়তো হবে আস্তে আস্তে। সো আমার মনে হয় যে একদম নতুন ভার্সিটি গুলোতে পড়াচ্ছে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির, এটার অধ্যাদেশও জারি হয়ে যাবে 2-4 মধ্যে, অধ্যাদেশ জারি হয়ে গেলে তখন ভার্সিটি ফাইনাল আর কি। সো আমার মনে হয় এখানে পরীক্ষা দেওয়া উচিত। ভর্তি পরীক্ষা 23 আগস্ট শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। এবার খেয়াল করো, এখানে বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা অলরেডি ইতিমধ্যে জেনে গেছো যে ঢাকা কলেজ, তারপরে হচ্ছে তোমার ইডেন কলেজ এবং হচ্ছে বদরুন্নেসা কলেজ, এই তিনটা মিলে হচ্ছে সায়েন্সের তারা অনুষদ করবে। অর্থাৎ সায়েন্স অনুষদের কার্যক্রম বা বিজ্ঞান অনুষদের কার্যক্রমগুলো ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ এবং হচ্ছে তোমার ইডেন কলেজে চলবে। তো এইটা হয়তো তোমাদের সার্কুলারে দিতে পারে নাই, না দিতে পারার কারণ হচ্ছে তাদের অধ্যাদেশ এখনো জারি হয় নাই, অধ্যাদেশ এখনো জারি হয় নাই। সো বাই চান্স এমন হতে পারে যে অধ্যাদেশ যদি জারি হয়ে যায়, তোমরাও কিন্তু এই ফরম্যাটে চলে যেতে পারো। এটা এখন পর্যন্ত কনফার্ম না, বাট যদি অধ্যাদেশ জারি হয়ে যায় তোমাদের কিন্তু এই ফরম্যাটে ঢুকানোর সম্ভাবনা আছে। আর তিতুমির কলেজে হচ্ছে তোমার বিজনেস, তারপরে হচ্ছে বাংলা কলেজে হচ্ছে তোমার মানবিকের বা আর্টস অ্যান্ড তোমার সোশ্যাল সায়েন্স অনুষদ যেটাকে বলে, আর হচ্ছে তোমার সোহরাওয়ার্দী কলেজ আর হচ্ছে কবি নজরুল কলেজে তোমার হচ্ছে ল অ্যান্ড জাস্টিস, এইভাবে অনুষদগুলোর কার্যক্রম চলবে। তো আমার যেটা মনে হচ্ছে যে যদিও যেহেতু অধ্যাদেশ হয় নাই, সেহেতু ওই ফরম্যাটে তারা হচ্ছে এটা তোমাদেরকে দিতে পারে নাই, কিন্তু সম্ভাবনা আছে যে তোমাদেরকে পরবর্তীতে সেই কার্যক্রমের আওতাভুক্ত করা। তো যাই হোক, আমরা সেদিকে না যাই। আমরা যদি, তোমরা তো অলরেডি সার্কুলারও দেখছো, এই যে সিট সংখ্যাও দেখছো, পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, এরকম সিট সংখ্যা কিন্তু অনেক কমায় ফেলছে। গতবার এগুলোতে হিউজ সিট ছিল, বুঝতে পারছো? গতবার এগুলোতে কিন্তু হচ্ছে হিউজ সিট ছিল। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো নাকি ডিসিও ভালো? ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে থাকো তো এখানে সিট ছিল কিন্তু, অর্থাৎ তোমাদের এখানে বিভাগ পরিবর্তন নাই, তুমি সায়েন্সে পরীক্ষা দিয়েই তুমি বাকিগুলোর সাবজেক্ট হচ্ছে পেয়ে যাবে। এই যে দেখো, যে এই যে যেমন ইংরেজি, ইতিহাস, দর্শন, তারপরে যে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, এগুলো আর্টস কমার্সের সাবজেক্ট। অর্থাৎ গুচ্ছের মতো সিস্টেম আর কি, যে তুমি বিজ্ঞান অনুষদেই পরীক্ষা দিবা, দিলেও হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলোর জন্য হচ্ছে তুমি ইলিজিবল হবা আর কি। তো এখানে দেখো 775টা 876টা সিট, এরকম প্রায় 4000-এর উপরে সিট আছে হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটিস, এইটা তোমাদের জন্য হচ্ছে একটা গ্রেট অপরচুনিটিস যে শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে
ভর্তি হওয়ার, কারণ এটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তোমার দেখবা যে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো অধ্যাদেশ চলে আসবে। তোমার শিক্ষা উপদেষ্টার যে হচ্ছে কথাগুলো শুনলাম, উনি যেভাবে বললো তাতে বোঝা গেল যে আগামী কিছুদিনের মধ্যেই হচ্ছে অধ্যাদেশ চলে আসবে। সো আমার মনে হয় যে এই যে 4,000 যে ইয়েটা আছে, 4,000 প্লাস আসন, প্রায় 5,000-এর মতো, এটা হাতছাড়া করা তোমার উচিত হবে না। এটা হাতছাড়া করা তোমার উচিত হবে না। সো তোমরা তো এটা জিনিসটা হচ্ছে দেখলা, দেখার পর এখানে কিছু কন্ডিশনটা আছে, আমরা যে জায়গাতে যাচ্ছি সেই কন্ডিশনটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। সেকেন্ড টাইমার যারা হচ্ছে আবেদন ফিল আপ করতে একটু ঝামেলা ফেস করতেছো, তারা ওই ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমে তো আসলে সেকেন্ড টাইমারদেরকে আবেদন করতে দেয় না, এই জন্য আর কি, কারণ এদের কার্যক্রমটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেই হচ্ছে চলতেছে। সো হোপফুলি এটা ঠিক হয়ে যাবে, বা অলরেডি ঠিক করে দেওয়ার কথা আমি যতদূর জানি আর কি। তো দেখো, আমরা যদি দেখি যে এখানে আসলে কি কি ঘটতেছে, যে এমসিকিউ পদ্ধতিতে 100 মার্কের পরীক্ষা হবে, আর 40% নাম্বার হচ্ছে তোমাকে পেতে হবে। 40-এর কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ ইউনিভার্সিটিতে যেটা করে, যেমন তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে এবার হচ্ছে সিট ফাঁকা, প্রত্যেক বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সিট ফাঁকা থাকে, কারণ তারা যোগ্য প্রার্থী না পেলে ওই সিটে ভর্তি নেয় না। এটা হচ্ছে ইউনিভার্সিটির সিস্টেম। অর্থাৎ তুমি যদি 40-এর নিচে পাও তোমাকে ভর্তি নিবে না, 40-এর নিচে পাইলে তোমাকে ভর্তি নিবে না। আর এখন যে পর্যায়ে চলে গেছে, আসলে 40-45 পাইলে যে তুমি সাবজেক্ট পাবা এই ধরনের কোনো সিওরিটিও হচ্ছে নাই। তোমাকে ভালো করতে হবে সাবজেক্ট পাওয়ার জন্য। তারপরে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য হচ্ছে তোমার 0.25 অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হচ্ছে কাটা যাবে, বুঝতে পারছো, সেটা হচ্ছে কাটা যাবে। তারপরে দেখো যে তোমাকে এখানে কি কি বলছে আলটিমেটলি, এই ঘটনাটা একটু ভালো করে পড়ো। প্রত্যেক প্রার্থীকে পদার্থ রসায়ন সহ 4টি বিষয়ের হচ্ছে উত্তর করতে হবে, অর্থাৎ পদার্থ এবং রসায়ন তোমার জন্য বাধ্যতামূলক, বুঝতে পারছো। আর তোমার চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা। দেখো, মানে ঢাকা ইউনিভার্সিটির মতো কন্ডিশন আর কি। তোমার চতুর্থ বিষয় যদি গণিত থাকে তাহলেই তুমি গণিত স্কিপ করতে পারবা। তোমার চতুর্থ বিষয় যদি বায়োলজি থাকে তাহলেই তুমি বায়োলজি স্কিপ করতে পারবা। কিন্তু এমন যদি হয় তোমার অপশনাল, চতুর্থ বিষয় মানে অপশনাল বিষয়, যে তোমার অপশনাল বিষয় বায়োলজি নাই বা অপশনাল বিষয় গণিত ছিল না, তাহলে কিন্তু বায়োলজি অথবা গণিত কোনোটাই তুমি স্কিপ করতে, মানে যেটা অপশনাল বিষয় নাই সেটা তুমি স্কিপ করতে পারবা না। যেমন গুচ্ছতে কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন ছিল না যে তোমার ম্যাথ কম্পালসারি ছিল ইন্টারমিডিয়েটে, তুমি সেটাকে স্কিপ করে অন্য সাবজেক্ট হচ্ছে অ্যান্সার করছো, কিন্তু এখানে সেই সুযোগ নাই। এখানে স্কিপ করতে চাইলে ম্যাথ অথবা বায়োলজি, তুমি যেটাই স্কিপ করতে চাও না কেন সেটা তোমার চতুর্থ বিষয়ে থাকতে হবে। চতুর্থ বিষয় না থাকলে বা অপশনাল বিষয় না থাকলে তুমি হচ্ছে স্কিপ করতে পারবা না, ঢাকা ইউনিভার্সিটির মতো সিস্টেম আর কি। তারপরে দেখো এখানে কি বলছে, যে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা, সহজ হিসাব একদম। আমরা যদি লিখে দেই যে কেমিস্ট্রি 25, ফিজিক্স 25, তারপর হচ্ছে তোমার ম্যাথ অথবা বায়োলজি 25, কেউ চাইলে ম্যাথ বায়োলজি দুটাই অ্যান্সার করতে পারবে, বাংলা আর অথবা ইংলিশ হচ্ছে 25, বুঝতে পারছো, বাংলা অথবা ইংলিশ হচ্ছে 25। না, কোশ্চেন বুয়েট থেকে করবে না, বুয়েটের টিচাররা, মানে বুয়েট এদেরকে লজিস্টিক সাপোর্ট দিবে, যেটা আর কি বলে টেকনিক্যাল সাপোর্ট দিবে, কোশ্চেন এরাই করবে, বুঝতে পারছো। কোশ্চেন নানান ভাবে করে, দেখা যাবে যে তোমার এই ইউনিভার্সিটির হচ্ছে পরীক্ষা হচ্ছে, বুয়েটের টিচারেরও 2-4টা কোশ্চেন থাকতে পারে। ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আসলে পুরো একটা সেট যে এক জায়গা থেকে আসে ব্যাপারটা তা না আর কি, যে তোমার হয়তো ফিজিক্স কোশ্চেনটা এক জায়গা থেকে নেওয়া, ম্যাথ কোশ্চেনটা এক টিচারের, অনেকগুলো টিচারকে দায়িত্ব দেওয়া হয়, তারা কোশ্চেন পাঠাইলে সেখান থেকে হচ্ছে বাছাই করে আর কি। সো যেহেতু এবার নতুন ভার্সিটি হচ্ছে, সাধারণত যারা এক্সপার্ট, পূর্বে যাদের অভিজ্ঞতা আছে কোশ্চেন করার ব্যাপারে, তাদের কাছ থেকেই তারা হচ্ছে কোশ্চেন নিবে। সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির টিচাররাও ইনভলভমেন্ট থাকতে পারে, বা বুয়েটেরও 1-2 জন টিচার ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড ওই যে 7 কলেজে যেরকম ছিল সেরকমই কিন্তু হবে, 7 কলেজের স্ট্যান্ডার্ড যেরকম ছিল ওই রকমই হচ্ছে হবে। তো যাই হোক, গুচ্ছের মতো সিস্টেম। আর এখানে আরেকটা বিষয় আছে, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ওই জিনিসটা কোথায়, তাদের কিন্তু 2 নাম্বার কাটা যাবে। আমি যতটুকু হচ্ছে দেখছিলাম যে তোমরা যারা সেকেন্ড টাইমে, এটা আর একটু পরে পাবো, আচ্ছা আমি একটু দেখতেছি, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এগুলো তোমরা জানো আর কি, বেসিক জিনিস। এই যে মেধা তালিকা এবং হচ্ছে ভর্তি, এই যে এই পয়েন্টটা দেখো, যে 2023 সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যারা হচ্ছে
ফার্স্ট টাইমার না, যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু 2 নাম্বার হচ্ছে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তুমি যা নাম্বার পাবা সেখান থেকে 2 নাম্বার হচ্ছে মাইনাস হয়ে যাবে। জিপিএ তে হচ্ছে 20, পরীক্ষা 100, জিপিএ তে 20, অর্থাৎ এসএসসি ইনটু 2 আর হচ্ছে এইচএসসি ইনটু 2, ঢাকা ভার্সিটির মতো আর কি, বুঝছো? তাহলে এখানে 10, এখানে 10, এই হচ্ছে কত বলো তো? 20। এখন মনে করো তুমি সব মিলিয়া 100 পাইছো, সেকেন্ড টাইম তুমি ওখান থেকে 2 মাইনাস করে তোমাকে 98 দিয়ে দিবে, 98 দিয়ে তোমার হচ্ছে মেরিট লিস্ট দিবে। সো এই পয়েন্ট গুলোই আর কি সার্কুলারের আলোচনার বিষয়, এর বাইরে তো আসলে আলোচনার কিছু নাই। এখানে বেশ কিছু কন্ডিশন আছে, যে তুমি যদি পদার্থ বিজ্ঞানে ভর্তি হতে চাও, ভর্তি পরীক্ষায় তোমাকে 5 পাইতে হবে পদার্থ বিজ্ঞানে। তুমি যদি পাস না পাও তোমাকে কিন্তু পদার্থ বিজ্ঞান সাবজেক্ট দিবে না। এখন এখানে তারা এই বিষয়টা আসলে মেনশন করে নাই যে তোমার এটা সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক নাকি টোটাল নাম্বার থেকে নেগেটিভ মার্ক, কিন্তু এখানে আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই সবকিছু হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্ক মাইনাস করে। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিছো তারা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্ট ভিত্তিক হচ্ছে আলোচনা করে। যে তুমি ফিজিক্সে সাপোজ এরকম হয়েছে, ফিজিক্সে 6টা এমসিকিউ তোমার হচ্ছে, মনে করো ফিজিক্সে তোমার 5টা এমসিকিউ কারেক্ট হয়েছে আর মনে করো যে 2টা এমসিকিউ ভুল হয়েছে, তাহলে তোমার ফিজিক্সে মার্ক দাঁড়াবে 2 ইন্টু 0.25 ইকুয়াল হচ্ছে 4.5। তার মানে তুমি ফেল। তার মানে তুমি হচ্ছে ফিজিক্সে ফেল বলতে আমি বুঝাইছি যে তুমি আর হচ্ছে পদার্থবিজ্ঞান সাবজেক্ট পাবা না। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো সিস্টেম। সো তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ফরম্যাটটাকে ফলো করে তাহলে কিন্তু এইভাবে হচ্ছে কাউন্টিং করবে, কারণ যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সবকিছু ম্যানেজমেন্ট করতেছে, আমার মনে হচ্ছে এরকম হতে পারে আর কি। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে কোনো সাবজেক্টে যেন অ্যাটলিস্ট 5-6 এর নিচে না চলে যায়, তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্ট গুলো পাবা না। যেমন রসায়ন পাইতে হলে তোমাকে রসায়নে 5 পাওয়া লাগবে, তারপরে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা এগুলো পাইতে হলে তোমাকে এগুলোতে 5 করে পাইতে হবে। সো এই বিষয়টা একটু খেয়াল রেখে তারপরে হচ্ছে তুমি বিবেচনা করবা আর কি। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে গতবারের কি কি চেঞ্জেস আসছে। গতবারের যে চেঞ্জ আসছে, আগে নেগেটিভ মার্ক ছিল না, এখন নেগেটিভ মার্ক যোগ হয়েছে। আগে সাবজেক্ট ভিত্তিক এরকম কন্ডিশন ছিল না, এখন সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন চলে আসছে। এবং হচ্ছে গতবারের চেয়ে সিট সংখ্যা অনেক কমে গেছে, সো এই বিষয়গুলো হচ্ছে মেইন বিষয়। এবার আসলে প্রস্তুতি কিভাবে নিব, দেখো যে তোমাদের পরীক্ষার 15 দিন আছে, 15 দিনও না, 13-14 দিন আসে। আসলে পরীক্ষার 1-2 দিন আগে ওটাকে কাউন্টিং করা ঠিক না, তো 13-14 দিন আছে। এখন তুমি চাইলেও এই 13-14 দিনে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে পারবা না, কারণ তুমি শেষই করতে পারবা না। তোমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে 4টা, 4 দুগুণে 8টা পেপার, তোমার 8টা পেপার আর কি। তুমি বাংলা বা ইংলিশ যা অ্যান্সার করো তার মানে কি 8টা পেপার তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। এই বিষয়টা কিন্তু হচ্ছে মানে তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে শেষ করতে পারবা না। তো ভাইয়া আসলে কি জিনিসগুলো পড়বো, আমি এটাকে বলি হচ্ছে জিস্ট অংশ, ঠিক আছে? জিস্ট অংশ অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে জিস্ট অংশগুলো পড়ো। জিস্ট অংশগুলো ভাইয়া কিভাবে বুঝবো? জিস্ট অংশগুলোকে জানার জন্য তুমি যে কাজটা করো, 7 কলেজের কোশ্চেন ব্যাংক, 7 কলেজের প্রশ্ন ব্যাংক যেটা আছে, বুঝতে পারছো? 7 কলেজের প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা সলভ করো। 7 কলেজের প্রশ্ন ব্যাংক, এই 7 কলেজের পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন পড়ার দরকার নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যেই পরিমাণ ডিপ লেভেলের হয়, এত ডিপ কনসেপ্টের কোশ্চেন হচ্ছে 7 কলেজে করবে না। সো 7 কলেজের প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করবা। তারপরে হচ্ছে বিইউপির কোশ্চেন ব্যাংক সলভ করবা, বিইউপির কোশ্চেন ব্যাংক হচ্ছে সলভ করবা। তারপরে 3 নম্বরে ওই যে ওদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট, ওই যে আজিমপুরে যে গার্হস্থ্য অর্থনীতি যে কলেজটা আছে না, সেই গার্হস্থ্য অর্থনীতির যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা। তারপরে তুমি যেটা করবা, এদের যে প্রযুক্তি ইউনিট আছে সেই প্রশ্নগুলো হচ্ছে সলভ করবা, বুঝতে পারছো? এর বাইরে আসলে এই মুহূর্তে কোশ্চেন সলভ করার কোনো
হচ্ছে সময় নাই। তাহলে দেখো যে 7 কলেজের প্রশ্ন ব্যাংক, বিউপির কোশ্চেন ব্যাংক, গার্হস্থ্য অর্থনীতি এবং হচ্ছে প্রযুক্তি ইউনিট, এগুলো হচ্ছে তুমি সলভ করবা। এগুলো সলভ করলে মোটামুটি হয়ে যাবে। এখন ভাই এগুলো আমি কিভাবে সলভ করব? এগুলো অধ্যায়ভিত্তিকই পড়বা। যেমন আমি আমাদের রুটিনটা দেখাইলে তুমি বুঝতে পারবা, আমাদের যে ফ্রি রুটিনটা। তাহলে ফার্স্ট অন কি, জিস্ট অংশ। এবার তুমি 2 বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, তোমার তো এতদিনে বোঝা উচিত যে আসলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, বা হচ্ছে তোমার তড়িৎ রসায়নের কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এরপরেও যদি না বোঝো, এই কোশ্চেন ব্যাংক গুলো দেখো। একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি 7 কলেজের কোশ্চেন গুলো দেখো, বিউপি, গার্হস্থ্য অর্থনীতি, প্রযুক্তি ইউনিটের কোশ্চেন গুলো দেখো। সাপোজ তুমি তড়িৎ রসায়ন পড়তেছো, তড়িৎ রসায়ন পড়ার আগে হচ্ছে এই 7 কলেজের কোশ্চেন ব্যাংক দেখো, বিউপির কোশ্চেন ব্যাংক দেখো, মানে ওই চ্যাপ্টারটা দেখো। ওই চ্যাপ্টারটা দেখে তুমি দেখো যে তাহলে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসছে। এবার ওই টপিকস গুলো তুমি হচ্ছে পড়ে ফেলো। তুমি যে বই থেকে কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রি প্লাস কিংবা মেইন বই, যেখান থেকে, বুঝতে পারছো আমি বুঝাইতে পারছি যে তুমি তড়িৎ রসায়ন পড়ার আগে তুমি দেখবা যে তড়িৎ রসায়ন থেকে 7 কলেজে কি কি প্রশ্ন হয়, বিউপিতে কি কি কোশ্চেন হয়, গার্হস্থ্য অর্থনীতি কি কি কোশ্চেন হয়, প্রযুক্তি ইউনিটে কি কি কোশ্চেন হয়। তারপরে ওই কোশ্চেন গুলো যে সকল টপিকস গুলো থেকে হয়, ঠিক আছে, যে টপিকস গুলো থেকে হয় ওই কোশ্চেন গুলো হচ্ছে, যে টপিকস গুলো থেকে হইলো ওই টপিকস গুলোকেই আমি বলবো হচ্ছে জিস্ট অংশ। ওই জিস্ট অংশগুলো হচ্ছে তুমি কেমিস্ট্রি প্লাস বা হচ্ছে তোমরা যে সকল বই পড়ো আর কি, সেখান থেকে হচ্ছে পড়ে ফেললা। ওকে, ভালো কথা, পড়ে ফেললা। তারপর হচ্ছে এবার এই কোশ্চেন গুলো সব সলভ করো। প্রিভিয়াস কোশ্চেন কোনগুলো? এই যে এই 4টা প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে সলভ করো। এরপরে আমাদের যে ম্যাগনেটিক ফাইলটা আছে, আমাদের যে হচ্ছে কি বলতো ম্যাগনেটিক ফাইলটা আছে, সেই ম্যাগনেটিক ফাইলটা সলভ করবা। ম্যাগনেটিক ফাইলটা হচ্ছে সলভ করবা। ওই যে আমরা কৃষির সময় যে ম্যাগনেটিক ফাইলটা দিছিলাম, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অথবা তোমরা যারা আমাদের ফ্রি এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে এনরোল করছো, ওই কোর্সের ভিতরেও কিন্তু ম্যাগনেটিক ফাইলটা দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে এক্সাম দিবা। এই 4টা ধাপ, বেশি না কিন্তু, এখন এত বেশি পড়ার সময় নেই আসলে। যে তুমি জিস্ট অংশগুলো পড়ো, প্রত্যেক চ্যাপ্টারে প্রিভিয়াস কোশ্চেন, ম্যাগনেটিক ফাইল, আর এরপর হচ্ছে কি বলতো এক্সাম দিবা। এবার চলো আমরা আসলে কিভাবে আগাবো। আমি বারবার বলছি খুবই অল্প সময়, আসলে একটা প্রিপারেশনকে পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট করতে অ্যাটলিস্ট 3-4 মাস সময় লাগে, কিন্তু তোমার কাছে সময় আছে মাত্র 12-13 দিন। তাহলে চলো আমরা 12-13 দিনে আসলে কিভাবে পড়বো, ঠিক আছে, আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে হচ্ছে, আমাদের রুটিনটা নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো। এই যে এই রুটিনটা হচ্ছে, এই রুটিন অনুযায়ী, দাঁড়াও রুটিনটা আসতে দাও, এই রুটিন অনুযায়ী তোমাদের ফ্রি এক্সাম হবে, বুঝতে পারছো? এই রুটিন অনুযায়ী হচ্ছে তোমাদের ফ্রি এক্সাম হবে। তো আমি দেখাই দিব যে তোমরা এক্সাম গুলো হচ্ছে কিভাবে দিবা। যেমন 10 তারিখে তোমাদের হচ্ছে বায়োলজি সাবজেক্ট ফাইনাল, 12 তারিখে কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল। এখন অধ্যায়ভিত্তিক এক্সাম নেওয়ার সময় নাই কিন্তু, কারণ সময় আছে 12-13 দিন। আমি অধ্যায়ভিত্তিক এক্সাম শেষ, এখন যদি অধ্যায়ভিত্তিক এক্সাম নেই, তাহলে আমি তোমাকে সাবজেক্ট ফাইনাল কবে নিব, পেপার ফাইনাল কবে, মডেল টেস্ট কবে নিব, তাই না? সময় খুব অল্প। তারপর হচ্ছে 12 তারিখে ক্যাম্প সাবজেক্ট ফাইনাল, 14 তারিখে ফিজিক্স, 16 তারিখে হচ্ছে ম্যাথ, এরপরে 17, 18, 19, 20, 21 এই 5টা হচ্ছে মডেল টেস্ট। অর্থাৎ আমাদের এই ফ্রি কোর্সের মাধ্যমে তুমি 4টা সাবজেক্ট ফাইনাল এবং 5টা মডেল টেস্ট হচ্ছে তুমি দিতে পারবা। তাহলে পড়াটা কিভাবে শুরু করবা? এখন থেকে, এই যে আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার পর তুমি বায়োলজি সাবজেক্টটা নিয়ে বসবা। বায়োলজি সাবজেক্টের চ্যাপ্টার আছে কয়টা? 14টা, ঠিক আছে। শর্ট সিলেবাস করবা, শর্ট সিলেবাস ভালো করে পড়ো, শর্টের বাইরে পড়ার দরকার নেই এখন আর। 7 কত? 14টা চ্যাপ্টার আছে। এই 14টা চ্যাপ্টার নিয়ে তুমি বসো। 14টা চ্যাপ্টার পড়ার জন্য কিন্তু একদিন করে বন্ধ আছে, দেখো প্রত্যেকটা পরীক্ষার মাঝে একদিন করে বন্ধ আছে। 10 তারিখে বায়োলজি শেষ হলে 12 তারিখে কেমিস্ট্রি, অর্থাৎ মাঝখানে তুমি একদিন করে হচ্ছে বন্ধ পাবা। এইটা মিলিয়ে অর্থাৎ আমাদের কি 10 তারিখে বায়োলজি সাবজেক্ট ফাইনাল, তোমার প্ল্যান থাকবে না বাংলা ইংলিশ এগুলো অপশন নাই ভাইয়া, এগুলো নিয়ে এখন আর আমরা ঝামেলা করতে পারবো না, বুঝতে পারছো? তো দেখো আমরা যেখানে ছিলাম আর কি, যে বায়োলজি সাবজেক্ট ফাইনাল, তো তুমি এখন পড়তে বসো। এখন পড়তে বসার আগে এই 10 তারিখে পরীক্ষাটা শুরু হবে, তুমি 10 তারিখে দিয়ে দিবে। পরীক্ষা কখন শুরু হবে আমি জানাচ্ছি। তো
এই 14টা চ্যাপ্টার সুন্দর করে পড়ে শেষ করো। এই 14টা চ্যাপ্টার কিভাবে পড়বা? 14টা চ্যাপ্টার কিভাবে পড়বা? এই যে এইভাবে আগে কোশ্চেন গুলো দেখে জিস্ট জিনিসগুলোকে বাছাই করে জিস্ট অংশ পড়লা, তারপরে সব কোশ্চেন গুলো সলভ করলা, 7 কলেজ, বিউপি, গার্হস্থ্য অর্থনীতি, প্রযুক্তি ইউনিট। তারপরে আমাদের ম্যাগনেটিক ফাইলটা পড়বা, একদি ম্যাগনেটিক ফাইল। তারপরে এসে হচ্ছে কি করবা, এই যে আমাদের এখানে হচ্ছে এক্সাম দিবা। বুঝতে পারছো? তারপরে কি এক্সাম দিবা। এভাবে 10 তারিখে তুমি বায়োলজি সাবজেক্ট ফাইনাল দিলা, এরপরে কেমিস্ট্রি শুরু করবা, কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, ফিজিক্স, এভাবে ম্যাথ সাবজেক্ট ফাইনাল দিলা। তার মানে কি তোমার 4টা সাবজেক্ট কিন্তু সুন্দর করে ক্লিয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি এবার হচ্ছে মডেল টেস্টে বসো। কিন্তু এখনো যদি তুমি চিন্তা করো যে পরীক্ষার আছে 10-12 দিন, আমি এখন অধ্যায় ভিত্তিক হচ্ছে পরীক্ষা দিব, তোমার সিলেবাসই শেষ হবে না। দেখবো পরীক্ষা চলে আসছে, তোমার সিলেবাস এখনো বাকি আছে। বুঝতে পারছো? সিলেবাস এখনো বাকি আছে। আর পরীক্ষার আগে 100 মার্কের বড় পরীক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ছোট পরীক্ষা তো সবসময়ই দাও, কিন্তু বড় পরীক্ষাগুলো খুব ইফেক্টিভ হয়। কিন্তু বড় পরীক্ষাগুলো টাইম ম্যানেজমেন্ট এই সব কিছু হচ্ছে শেখা যায়। এবার খেয়াল করো যে পরীক্ষাগুলো আসলে তুমি কখন থেকে দিতে পারবা সেটা একটু দেখো। তোমরা চেষ্টা করবে যে ডেটে শুরু হবে ওই ডেটেই শেষ করে ফেলার। যেমন এই প্রত্যেকটা পরীক্ষা, এই মনে করো 10 তারিখে যে পরীক্ষাটা বায়োলজি সাবজেক্ট ফাইনাল, এটা রাত 10টায় শুরু হয়ে পরের দিন 2:30 পর্যন্ত চলবে। অর্থাৎ 10 তারিখ রাত 10টায় শুরু হয়ে 11 তারিখ দুপুর 2:30 পর্যন্ত চলবে। আবার 12 তারিখে যে কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, এটা 12 তারিখ রাত 10টায় শুরু হয়ে 13 তারিখ দুপুর 2:30 পর্যন্ত চলবে। আর 14 তারিখ ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, এটা 14 তারিখ দুপুর রাত 10টায় শুরু হয়ে 15 তারিখ 2:30 পর্যন্ত চলবে। অর্থাৎ প্রত্যেক দিন এইভাবে শুরু হবে। যে যেমন 21 তারিখে যে মডেল টেস্ট আছে রাত 10টায় শুরু হয়ে 22 তারিখ দুপুর 2:30 পর্যন্ত চলবে। আর এখানে আমরা শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু একদম সাজেশন ক্লাস রাখছি। একদম লাস্ট মোমেন্টে কি পড়া উচিত সেই সাজেশন ক্লাসগুলোর এগুলোর সময় আমরা পরে জানাবো। যেমন 17 তারিখে ফিজিক্স, 18 তারিখে ম্যাথ, 19 তারিখে হচ্ছে বায়োলজি, 21 তারিখে হচ্ছে কি বলতো কেমিস্ট্রি। এই সাজেশন ক্লাসে হচ্ছে আমরা জিস্ট জিনিসগুলো হচ্ছে দিব। দিলে হচ্ছে তোমরা এই জিস্ট জিনিসগুলো শেষ মুহূর্তে হচ্ছে পড়ে যাবা। তাহলে এই রুটিন নিয়ে আমার আলোচনা শেষ হয় নাই, আরো আলোচনা আছে। এই রুটিনটা সবাই ক্লিয়ার কিনা? তাহলে তুমি শেষ মুহূর্তে কি কি পড়বা, কিভাবে পড়বা, ঠিক আছে, কি কি পড়বা, কিভাবে পড়বা, কিভাবে হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করবা, এটা কিন্তু আইডিয়া দিয়ে দিলাম শেষ মুহূর্তে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু হচ্ছে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। হ্যাঁ, ম্যাগনেটিক ফাইল ফ্রি আমাদের বায়োলজি ক্লাস টেলিগ্রাম চ্যানেলে, অথবা ওই যে তোমাদের এই কোর্সটা যেখানে এনরোল করবা ওখানেও দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার কিনা। সবাই হচ্ছে জানাও। জিস্ট গুলো আগে দিয়ে দিলে, জিস্ট গুলো কি দিব? জিস্ট গুলো তো দিব না, তোমাকে তো বলে দিলাম যে কিভাবে পড়বা। জিস্ট গুলো আমরা কি দিব? এই শেষ মুহূর্তে এসেও যদি জিস্ট জিনিস বাছাই করতে না পারো, শিখাই দিলাম তো যে জিস্ট জিনিস কিভাবে ফাইন্ড আউট করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 7 কলেজের মতো, হ্যাঁ সবই পিওর সাবজেক্ট, হয়তো নেক্সট ইয়ারে গিয়ে হচ্ছে তোমার অ্যাপ্লাইড সাবজেক্ট হচ্ছে যোগ হতে পারে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। এই রুটিনটা আমরা দিয়ে দিব, এই যে লাইভ শেষে তোমাদের এই বায়োলজি ক্লাসের পেজে পোস্ট করে দিব। লাইভ শেষে হচ্ছে জাস্ট ম্যাগনেটিক ফাইল সলভ করলে হবে না, না না না, এত ফাঁকিবাজি করে পড়াশোনা হয়? তোমার পরীক্ষায় পাস করতে হবে, 40 নাম্বার পাইতে হবে, এখানে প্রতিযোগিতা আছে না, অনেকেই পরীক্ষা দিবে, ফার্স্ট টাইম পরীক্ষা দিবে, যারা ন্যাশনালে ভর্তি হয়েছে তারা পরীক্ষা দিবে। এত ফাঁকিবাজি করে কি চান্স হয় ভাই? অল্প করেই তোমরা চান্স পেতে চাও, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। আচ্ছা, এবার আসো কোর্সটাতে আমরা কিভাবে এনরোল করব। দেখো কমেন্টে লিংক দেওয়া আছে, ওই লিংক থেকেও তোমরা এনরোল করতে পারো। তোমরা তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে, বা যারা আইফোন ইউজ করো তারা সাফারিতে যাবা। যার পর এই যে biologiclers.com, এই যে দেখো এভাবে লিখে এরকম চলে যাবা, ঠিক আছে? চলে যাওয়া, চলে যাওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। দেখবা এখানে একটা লগ ইন অপশন পাবা, এই লগ ইনে গেলা। যাওয়ার পর তোমার যদি অ্যাকাউন্ট না থাকে, যে নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন করুন, এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিবা। ওকে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমার খোলার দরকার নাই, তো আমি ডিরেক্ট প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে দেখো একটা কোর্স আছে, কই গেল, এই যে দেখো বিকে মিশন
ডিসিইউ টপার্স। খেয়াল করছো? 7 কলেজের জন্য হচ্ছে সেন্ট্রা নলেজ কোশ্চেন ব্যাংক কিংবা আসপেক্ট সিরিজের সেন্ট্রা নলেজ বায়োলজিক্যালার্স ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা। এই যে BK10 এই প্রোমো কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবা। বায়োলজিক্যালার্স ওয়েবসাইটে হচ্ছে দেখবা সেন্ট্রা নলেজ কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, ঠিক আছে? BK10 এই প্রোমো কোড অ্যাপ্লাই করে হচ্ছে কিনে নিতে পারবা, অথবা আসপেক্ট সিরিজ থেকেও কিনতে পারবা BK10। তো যাই হোক আর কি, দাঁড়াও আমি এই অ্যাকাউন্টটা দিব না, আরেকটা অ্যাকাউন্টে দিব, আমরা যেখানে ছিলাম আর কি। আচ্ছা, এই দেখো আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এই যে এটা হচ্ছে কোর্স বিকে মিশন ডিসিইউ টপার্স। সো এখানে ক্লিক করো। এই ক্লিক করলে দেখো 397 জন অলরেডি হচ্ছে এনরোল করে ফেলছে, শিক্ষার্থী ভর্তি হয়েছে 397 জন। টাকা দেওয়া লাগবে না, এই যে এনরোল ফ্রি এই বাটনে জাস্ট ক্লিক করবা। এনরোল ফ্রি এই বাটনে জাস্ট ক্লিক করবা, শেষ, এনরোল হয়ে গেছে। এনরোল হয়ে গেলে যে তোমাকে মাই কোর্সে নিয়ে যাবে। এবারে এই কোর্সে তুমি ঢুকছো, এটি ডাউট সলভ ফিচারটা তোমরা পাবা না, কারণ আমরা আমাদের ফ্রি কোনো কোর্সেই ডাউট সলভ ফিচার দেই না, এটা হচ্ছে একটু ব্যয় সাপেক্ষ আর কি। তো এখানে যাওয়ার পর এই যে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবা, এই যে বিকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই যে ম্যাগনেটিক ফাইল, এই যে এখানে ক্লিক করলে এই ভিউ পিডিএফ এ ক্লিক করলে তোমাকে ম্যাগনেটিক ফাইলে নিয়ে যাবে। আমার ফেসবুক আইডি আছে, কোনো সমস্যায় যে কোনো হচ্ছে প্রয়োজনে আমাকে হচ্ছে নক দিতে পারো। তারপর হচ্ছে রুটিন, এখানে আমরা রুটিনটা দিয়ে দিব। আর যেদিন থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হবে কয় তারিখে? 10 তারিখে। এই যে অল এক্সামে যাবা, যাওয়ার পর দেখবা এই যে এখানে পরীক্ষা দেওয়া থাকবে, এখানে পরীক্ষা দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে পরীক্ষা দিবা, ওখানে ক্লিক করে পরীক্ষা দিবা। তাহলে কিভাবে যাবা? একদম শুরুতে যাই। সাপোজ হ্যাঁ দেখলা এই যে এটা হচ্ছে কোর্স, এই কোর্সটাতে জাস্ট ক্লিক করবা, যেহেতু এনরোল করে ফেলছি আমি, নতুন করে আর প্রয়োজন নেই। ক্লিক করার পর 10 তারিখে এই যে অল এক্সামে এখানে ক্লিক করলে দেখবা এক্সামটা পেয়ে যাবে। আজকে যে 10 তারিখ রাত 10টায় পেয়ে যাবা। ইম্পর্টেন্ট লিঙ্কে এই যে এখানে ম্যাগনেটিক ফাইল, মেহফুজ ভাই ফেসবুক আইডি, টেলিগ্রাম চ্যানেল সব দেওয়া আছে। রুটিন এখানে আমরা দিয়ে দিব লাইভ শেষে। আবার ফেসবুক পেজেও তোমরা যে পেজে লাইভ দেখতেছো এখানে হচ্ছে আমরা শেয়ার করব আর কি, বুঝতে পারছো? এখানে হচ্ছে আমরা শেয়ার করব। সো এইভাবে হচ্ছে শেষ মুহূর্তে তোমরা হচ্ছে পড়াশোনা করো, ইনশাআল্লাহ হচ্ছে ভালো কিছু হবে। এখনো যদি সেই হেলায় ফেলায় হচ্ছে দিন কাটাও, তাহলে কিন্তু আলটিমেটলি ভালো কিছু হবে না। ও আর এই যে বই এখান থেকে কিনতে পারবা, এই যে দেখো এই যে আমাদের ওয়েবসাইটেই বই আছে, আসপেক্ট সিরিজের সব বই। এই যে এই ভিউ মোড়ে যাও, ওটার নাম কি? সেন্ট্রা নলেজ না? এইবার কাম বাচ্ছে, এটা খুঁজে বের করবা, এখানে আছে, ঠিক আছে? দাঁড়াও দেখি বের করতে পারি কিনা। তোমরা কেন নাই আগে সেন্ট্রা নলেজ, চবি নলেজ, এই যে এই বইটি, এই বইটার নামই হচ্ছে সেন্ট্রা নলেজ হয়ে গেছে আর কি। এই যে এটা, বুঝতে পারছো? এইটা বিজ্ঞান বিভাগের যে বইটা, এইটাই হচ্ছে অর্ডার করবা আর কি। এই যে অ্যাড টু কার্টে ক্লিক করবা, ক্লিক করলে কার্টে চলে যাবা। এর একটা প্রোমো কোড দিবে, যে BK10 আমি যেটা শিখাই দিলাম। আরে এগুলো তোমরা জানো, বই অর্ডার করা তোমাদের শিখেই দেওয়া হয়। এই যে BK10 এই কোডটা দিলে যে 10% ডিসকাউন্ট হয়ে গেছে, 360 টাকারটা 324 টাকা হয়ে গেছে। সম্ভবত এটা আপডেট করে নাই, আমি ওদেরকে আপডেট করে দিতে বলবো, ঠিক আছে? ওদেরকে আপডেট করে দিতে বলবো ওয়েবসাইটে, ওরা হচ্ছে আপডেট করে দিবেনি এই বইটা। তাহলে হয়ে গেল। সো এই সিস্টেমে তাহলে সবাই সবকিছু ক্লিয়ার কিনা? কিভাবে প্রস্তুতি নিবা, কোথা থেকে পড়বা, কিভাবে ফ্রি ক্লাস করবা, ফ্রি এক্সাম দিবা, ঠিক আছে? এক্সাম ক্লাসগুলো আমাদের এই ফেসবুক পেজেই হচ্ছে লাইভ হবে। সবাই ক্লিয়ার?